কি করে এই যে দুটো মাসের 8টা সপ্তাহ আমরা কাজে লাগাতে পারি, প্রতি সপ্তাহে কিছু না কিছু পড়ে আমরা রিভিশন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো, সেটাই আজকে আলোচনার বিষয়। যে আমরা যেহেতু এমসিকিউতে পরীক্ষা দেবো, তাই আমাদের কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে। এবার খুঁটিয়ে পড়ার নিয়ম একটা সব থেকে ভালো কৌশল হচ্ছে কি, হাইলাইটার পেন নাও অথবা পেন নাও, যে জায়গাটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে বইয়ের ভেতর সেই লাইনটাকে ভালো করে দাগিয়ে দাও, কোনো সমস্যা হবে না। হাইলাইট করে দাও, দাগিয়ে দাও, ভালো করে মনে রাখার জন্য বা পরবর্তীতে তুমি যখন রিভিশন করবে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট তোমার চোখের সামনে সবার আগে ভেসে উঠবে। এটা কিন্তু এমসিকিউ পড়ার একটা খুব ভালো কৌশল বলতে পারি। আমাদের একটা প্রবন্ধ ভালো করে পড়তে গেলে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। প্রবন্ধটা অনেক সময় হয়ে যায় কি আমাদের, জানো তো, যে আমরা পড়ে ফেললাম কিন্তু প্রবন্ধটার আসল নির্যাস হয়তো তখনও ক্লিয়ার হয় না। প্রথম সপ্তাহে তো আমরা পড়ে নিতেই পারি, সেটা কিন্তু বেটার অপশন। কিন্তু যদি না বুঝতে পারো, আমি তৃতীয় সপ্তাহে তোমাদের জন্য আরো একটুখানি জায়গা বা সময় বাঁচিয়ে রেখেছি। মধ্যযুগের প্রথম আদি মধ্যযুগের কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন, তার সঙ্গে রয়েছে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, প্রধান কাব্য, কবি, বৈশিষ্ট্য সমূহগুলো পড়ো। কার পৃষ্ঠপোষকতায় কে কি লিখেছেন, কত সালে লিখেছেন, কোন রাজা পৃষ্ঠপোষক ছিলেন, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে যদি তোমরা এগোতে পারো সামনের এই দুটো মাস, তাহলে দেখবে তোমরা অবশ্যই কিন্তু 21শে সেপ্টেম্বর তারিখ থেকে বা সেপ্টেম্বর মাসে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হতে চলেছে, সেটা কিন্তু তোমাদের দুর্দান্ত হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে টপিক বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, বিশেষত ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা যারা সদ্য মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠেছো, সে যে কোনো স্ট্রিমেরই হোক না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, প্রত্যেকের জন্যই তোমাদের বাংলা বিষয়টা কিন্তু কম্পালসারি এবং সবাইকেই পড়তে হচ্ছে। ইতিমধ্যেই তোমাদের ক্লাস শুরু হয়েছে বা স্কুল শুরু হয়েছে, 1 মাস হয়ে গিয়েছে। সামনে পরীক্ষার রুটিনও কিন্তু তোমাদের প্রায় প্রকাশিত হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের রুটিন অনুযায়ী দেখা যাচ্ছে 21 তারিখ থেকে বা 21শে সেপ্টেম্বর থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। এবং স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাই গতানুগতিক ধারায়, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন থেকে কিন্তু ক্লাস 11-এর পরীক্ষাও চালু হয়ে যায়। কিন্তু একটা এবছর একটা বাধা দেখা যাচ্ছে, বা একটা বলতে পারি যে স্কুলগুলোর উপর ডিপেন্ড করছে বিষয়টা, যার কারণ হচ্ছে যেহেতু 11টা পুরোটাই স্কুলের হাতে দায়িত্ব দেওয়া রয়েছে, সেক্ষেত্রে কিছু স্কুলে আগে কিছু স্কুলে পরে শুরু হতে পারে। কিন্তু বেশিরভাগ স্কুলই ধরে নেওয়া যাচ্ছে যে 21শে সেপ্টেম্বর থেকে কিন্তু তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু করবে। তো সেইভাবে যদি দেখা যায়, তাহলে প্রিপারেশন নেওয়ার মতো হাতে আর মাত্র রয়েছে 2 মাস, জুলাই এবং অগস্ট। এই 2 মাস আমরা কি করে কাজে লাগিয়ে ক্লাস 11-এর যে বাংলা সিলেবাস রয়েছে, অনেক পাহাড় প্রমাণ সিলেবাস রয়েছে যেটা জমে রয়েছে, সেই ব্যাকলগগুলোকে ক্লিয়ার করার জন্য একটা সাপ্তাহিক রুটিন, বা কি করে এই যে 2 মাসের 8টা সপ্তাহ আমরা কাজে লাগাতে পারি, প্রতি সপ্তাহে কিছু না কিছু পড়ে আমরা রিভিশন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো, সেটাই আজকে আলোচনার বিষয়। তো স্বাভাবিকভাবে একাদশ শ্রেণীর বাংলা স্টাডি প্ল্যান নিয়ে আজকে আমরা আলোচনা করব। একেবারে বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানকে আশ্রয় করে বৈজ্ঞানিক একটা রোড ম্যাপ তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব, যেটা আমার মনে হচ্ছে যেভাবে তৈরি করেছে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি, তোমাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাই প্রথম সেমিস্টারের জন্য 2 মাস অর্থাৎ 8 সপ্তাহের সম্পূর্ণ প্রস্তুতির রূপরেখা নিয়ে আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHS এর নতুন সিলেবাস অনুসারে। তো সবার প্রথমে আমরা দেখে নেব নম্বর বিভাজন। নম্বর বিভাজন মানে কি, আমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন নাম্বারগুলো আসছে একটু দেখে নেওয়া প্রয়োজন। যেমন বিষয়, প্রথমে আমাদের গল্প রয়েছে পুঁই মাচা, সেখান থেকে বরাদ্দ নম্বর হচ্ছে আমাদের 8, এবং এখান থেকে 1 নম্বরের 8টি এমসিকিউ প্রশ্ন আসবে, যেটা ওএমআর এ উত্তর দিতে হবে। দ্বিতীয় রয়েছে আমাদের ভাষা বিজ্ঞান, বিশ্বের ভাষা এবং বাংলা ভাষা ইত্যাদি তোমাদের রয়েছে 4টে অধ্যায় রয়েছে। বিশ্বে প্রচলিত ভাষা ও ভাষা পরিবার, ভারতে প্রচলিত ভাষা ও ভাষা পরিবার, তারপর হচ্ছে বাংলা ভাষার বৈচিত্র্য এবং বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। এই অধ্যায়টা সব থেকে স্কোরিং অংশ, সর্বাধিক তোমাদের এই অংশ থেকে 10 নম্বর, নেহাত কিন্তু এটা কম নয়, 10টা নম্বর তোমাদের এখান থেকে আসছে, এবং সর্বাধিক এই অংশটা থেকেই সব থেকে বেশি পরিমাণে তোমাদের আসতে চলেছে আমাদের প্রশ্নমান। সেই জন্য এই অংশটা আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে আমাদের প্রবন্ধ, যেটা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল নামক প্রবন্ধ। এখান থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন আসছে? টোটাল 5 নম্বরের প্রশ্ন আসছে।
কবিতা, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা। আচ্ছা, কবিতার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো 7টা প্রশ্ন আসবে কবিতা থেকে, এবং আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা এই অংশটা থেকে আমাদের 5টা এমসিকিউ আসবে। আচ্ছা, আন্তর্জাতিক গল্পের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আমাদের রয়েছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়ো, এবং ভারতীয় কবিতা হিসেবে রয়েছে পেন্ডিয়ালা ভারভারা রাও রচিত চারণ কবি। তো সেখান থেকে দেখতে গেলে এখান থেকে সর্বমোট 7 আর 5 যোগ করলে নম্বর তোমাদের আসছে পরীক্ষায়। এরপর রয়েছে বাঙালির শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস, যেটাকে আমরা সাহিত্যের ইতিহাসও বলছি, যেখান থেকে সাধারণত আমরা পাচ্ছি আমাদের প্রাচীন যুগ এবং মধ্যযুগের সাহিত্য, যেমন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবন, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্যের ধারা, প্রণয় উপাখ্যান, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী ইত্যাদি সাহিত্যের ধারাগুলো আমরা পাচ্ছি, যেখানে সম্পূর্ণ মান রয়েছে 5। এই জায়গাটা অনেকটা বড় সিলেবাস, কিন্তু 5 নম্বর অ্যালট করা হয়েছে। তো এভাবে আমরা নম্বর বিভাজনটা দেখার পর এবার চলে যাব একেবারে ডাইরেক্ট আমরা সাপ্তাহিক একটা রুটিনে। প্রথম সপ্তাহে জুন মাসের আমরা কি কি কাজগুলো সেরে রাখবো। প্রথম সপ্তাহে আমরা কি করব, গল্প এবং কবিতাগুলো আলোচনা করব, অর্থাৎ একটা ফাউন্ডেশন, ভিত্তি স্থাপন করব। বেসিক যাদের এখনো কোনো রকম ভাবে সিলেবাসে হাত দেওয়া হয়নি, অনেকটা ব্যাকলগ জমে গেছে, কিভাবে শুরু করবে বুঝতে পারছো না, প্রথম এই দুটো সপ্তাহে তোমরা কিন্তু গল্প এবং কবিতাগুলো একেবারে সর্ট আউট করে নিতে পারো। গল্পের মধ্যে আমরা প্রবন্ধকেও সেই অংশে ফেলে দিচ্ছি, কারণ পুঁইমাচা এবং বিড়াল প্রবন্ধটা তোমরা একটা সপ্তাহে কমপ্লিট করো। বাকি যে 3টি কবিতা পড়ে রইল, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাম্যবাদী এবং চারণ কবি, এই 3টে কবিতা তোমরা দ্বিতীয় সপ্তাহে কমপ্লিট করো। তাহলে দুটো সপ্তাহে আমরা বিভাজন করে নিলাম। প্রথম সপ্তাহে আমরা গল্প পড়বো, অর্থাৎ আমাদের একটি গল্প পুঁইমাচা এবং প্রবন্ধ বিড়াল, এই দুটো তোমরা প্রথম সপ্তাহে জুলাই মাসে কমপ্লিট করে ফেলো। তাহলে দেখো বলছে গল্প প্রস্তুতি, যেখান থেকে আসবে তোমাদের 8 + 5 নম্বর। 8 নম্বর আসবে পুঁইমাচা গল্প থেকে, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধ থেকে আসবে 5 নম্বর। কি বলছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গভীরভাবে পাঠ করো, প্রতিটি চরিত্রের সূক্ষ্ম সংলাপ এবং নামকরণের সার্থকতা নোট করো। দ্বিতীয় আমাদের কবিতা প্রস্তুতিতে রয়েছে 7 নম্বর। মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা, এবং এছাড়াও আমাদের রয়েছে পেন্ডিয়ালা ভারভারা রাওয়ের চারণ কবি। এই কবিতাগুলোর প্রতিটি পংক্তির রূপক অর্থ, শব্দার্থ, ভালো করে লাইনগুলো খুঁটিয়ে পড়া, পারলে আমি তো বলবো কবিতাগুলোকে মুখস্থ করে ফেলো দ্বিতীয় সপ্তাহে। কারণ আমাদের প্রশ্ন প্যাটার্নে আমরা দেখতে পাই যে স্তম্ভ মেলানো, তারপর হচ্ছে বিবৃতি ব্যাখ্যা, এরপরে রয়েছে সব থেকে ক্রিটিক্যাল যেটা আসে কবিতার ক্ষেত্রে খুব গোলায়, সেটা হচ্ছে সঠিক ঘটনাক্রম নির্ণয় করা। এবার কবিতার কোন লাইন আগে, কোন লাইন পরে, কোনটা মাঝে, কোনটা শেষে, এটা যদি কবিতা না পড়া হয় তাহলে কিন্তু কবিতার ক্ষেত্রে এই যে সাজানোর ব্যাপারটা রয়েছে, রিঅ্যারেঞ্জিং দ্য সেন্টেন্সেস, এটা কিন্তু তোমরা করতে পারবে না। তাই সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহটা কাজে লাগিয়ে 3টে কবিতা ভালো করে মুখস্থ করে নাও, কবিতাগুলোর মূল বক্তব্য কি বলা হয়েছে সেটা ভালো করে বুঝে নাও। বিশেষ কৌশল কি মাথায় রাখতে হবে, এমসিকিউ পরীক্ষার সফল হতে অবশ্যই টেক্সট বইয়ের প্রতিটি লাইনের নিচে দাগ দিয়ে বা আন্ডারলাইন করে পড়ার অভ্যাস করতে হবে। আচ্ছা, তাহলে যেটা আমরা দেখতে পারলাম যে বিশেষ কৌশলটা কি বলছে, যে এমসিকিউ পরীক্ষার সফল হতে টেক্সট বইয়ের প্রতিটি লাইন কিন্তু ভালো করে নিচে দাগ দিয়ে পড়তে হবে। এটা কিন্তু একটা মাস্টার প্ল্যান, যে আমরা যেহেতু এমসিকিউতে পরীক্ষা দেবো তাই আমাদের কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে। এবার খুঁটিয়ে পড়ার নিয়ম একটা সব থেকে ভালো কৌশল হচ্ছে কি, হাইলাইটার পেন নাও অথবা পেন নাও, যে জায়গাটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে বইয়ের ভেতর সেই লাইনটাকে ভালো করে দাগিয়ে দাও, কোনো সমস্যা হবে না। হাইলাইট করে দাও, দাগিয়ে দাও, ভালো করে মনে রাখার জন্য, বা পরবর্তীতে তুমি যখন রিভিশন করবে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট তোমার চোখের সামনে সবার আগে ভেসে উঠবে। এটা কিন্তু এমসিকিউ পড়ার একটা খুব ভালো কৌশল বলতে পারি। চলো, প্রথম দুটো সপ্তাহে আমরা জেনে নিলাম। প্রথম সপ্তাহে আমরা পড়বো গল্প এবং প্রবন্ধ, দ্বিতীয় সপ্তাহে আমরা পড়বো 3টে কবিতা, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাম্যবাদী এবং আমাদের চারণ কবি। এই দুটো জিনিস, গল্প, প্রবন্ধ, কবিতা, এই কটা জিনিস আমরা দুটো সপ্তাহে কমপ্লিট করে ফেলবো। চলে যাব তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। আমাদের একটা প্রবন্ধ ভালো করে পড়তে গেলে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। প্রবন্ধটা অনেক সময় হয়ে যায় কি আমাদের, জানো তো, যে আমরা পড়ে ফেললাম কিন্তু প্রবন্ধটার আসল নির্যাস হয়তো তখনও ক্লিয়ার হয় না। প্রথম সপ্তাহে তো আমরা পড়ে নিতেই পারি, সেটা কিন্তু বেটার অপশন, কিন্তু যদি না বুঝতে পারো আমি তৃতীয় সপ্তাহে তোমাদের জন্য আরো একটুখানি জায়গা বা সময় বাঁচিয়ে রেখেছি। তোমাদের সিলেবাসে নির্ধারিত যে প্রবন্ধটা দেওয়া হয়েছে অর্থাৎ বিড়াল, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে রিডিং করতে হবে। লেখক পরিচিতি, প্রকাশের সাল,
প্রবন্ধের মূল যে যুক্তিগর্ভ বাক্য সেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করো, প্রত্যেকটা তথ্যের চুলচেরা বিশ্লেষণ করো। এমসিকিউতে পূর্ণমান পাওয়ার চাবিকাঠি কিন্তু এগুলো। বলা হচ্ছে প্রত্যেকটা লাইন, কারণ বিড়াল প্রবন্ধটা তো নেহাত খুব একটা ছোট প্রবন্ধ নয়, আকৃতিতে একটা মিডিয়াম সাইজের প্রবন্ধ হলেও তার ভেতরে যে গভীর তত্ত্ব কথাগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু উত্তরটা দেওয়া একটু চাপের হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো, যদি প্রথম সপ্তাহে বিড়াল প্রবন্ধটা তোমার পুরোপুরি তৈরি না হয়, তুমি তৃতীয় সপ্তাহে প্রথম কটা দিন এই জায়গাটাকে একটু ভালো করে রেডি করতে পারো প্রথম দিককে। ঠিক আছে, চলে যাব এবার অনুবাদ সাহিত্যের দিকে। আমাদের অনুবাদ সাহিত্য বলতে ভারতীয় গল্প বা ভারতীয় গল্প নয়, আমাদের রয়েছে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা। সেক্ষেত্রে বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো এবং চারণ কবি, এই দুটো অংশ। তো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো এবং ভারভারা রাওয়ের চারণ কবি অত্যন্ত সতর্কতার সাথে পড়ো। মূল ভাষার নাম, অনুবাদকের নাম, প্রধান উৎস গ্রন্থগুলি অবশ্যই মুখস্থ করে রাখো, এগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে যাব নেক্সট, আমাদের পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তাহ। আচ্ছা, এই সপ্তাহটা একটু গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে ভাইটাল। তার কারণ কি, এই সপ্তাহে বা এই দুটো সপ্তাহে আমরা যে জিনিসটাকে তৈরি করতে যাচ্ছি সেই জিনিসটা আমাদের সিলেবাসের সব থেকে বেশি নম্বর ক্যারি করছে, অর্থাৎ ভাষা অংশ। তো সেক্ষেত্রে পূর্ণমান 10 আমরা দেখতে পাচ্ছি, অন্য কোনো গল্প কবিতায় এত নম্বর কিন্তু আমাদের অ্যালট করা হয়নি। সর্বাধিক ভাষা অংশতেই আমাদের কিন্তু 10 নম্বর, 10টা এমসিকিউ দেওয়া রয়েছে এবং চেষ্টা করবে, টার্গেট থাকবে যেন এই 10টা নম্বর তোমরা পুরো 10-এ 10 পাও। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্কোরিং অংশ হচ্ছে এই যে অংশটা, ভাষাতত্ত্ব অংশটা। প্রধান টপিক কি কি আছে এখানে, বিশ্বের ভাষা, ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব, ক্রমবিকাশ, উপভাষা ইত্যাদি, এগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। পড়ার কৌশল কি, আমরা কিভাবে পড়বো, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হলো তার একটি নিখুঁত রেখাচিত্র বা ফ্লো চার্ট আমি যখন পড়িয়েছি, যে যারা আমাদের অ্যাপে ক্লাস করেছে ইতিমধ্যে আমাদের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, ক্লাস 11-12 বোথ বাংলা সিলেবাস কমপ্লিট, তো তারা জানে যে আমি প্রত্যেকটা টপিক কিভাবে পড়িয়েছি, ফ্লো চার্ট বা বলা যেতে পারে ছক করে, মাইন্ড ম্যাপ করে পড়িয়েছি কিভাবে। এটা কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কোন ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি, ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ইরানীয় আর্য, তারপর বাংলা ভাষার উৎপত্তির যে চার্ট হচ্ছে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার উৎপত্তি, তারপর সেখান থেকে বলা যেতে পারে অসমিয়া বাংলা, বঙ্গ অসমিয়া ইত্যাদির যে বিভিন্ন বিভাজনগুলো রয়েছে, এগুলো যদি তুমি চার্ট করে পড়তে পারো, মানে চার্ট বলতে কি বোঝানো হচ্ছে, ধরো এখানে প্রধান ভাষাটা, এবার এখান থেকে তুমি কোন ভাষা সৃষ্টি হচ্ছে, এটা থেকে কোন ভাষা সৃষ্টি হচ্ছে, এখান থেকে কোন ভাষা সৃষ্টি হচ্ছে, এরকম ভাবে যদি একটু চার্ট করে পড়া যায় তাহলে এই অংশটা মনে রাখার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা। ডায়াগ্রাম, ফ্লো চার্ট এগুলো যদি করে পড়তে পারো তাহলে এই ভাষা অংশটা তোমার কাছে কিন্তু জলভাত হয়ে যাবে। তাই বলছে এই জায়গাগুলো ফ্লো চার্ট বানিয়ে পড়ো। এই অংশটি তথ্য নির্ভর, ব্যাকরণ সম্মত, তাই এখান থেকে পূর্ণ 10 নম্বর তোলা কিন্তু সহজ, মানে এটাতে খুব বেশি ভাবতে হবে না। গল্প কবিতার উত্তর লিখতে গেলে যেমন ভাবতে হয়, এটা তো পুরোপুরি থিওরিটিক্যাল পেপার একটা, যা বইতে লেখা রয়েছে তাই প্রশ্নে আসবে, সেটাই উত্তরে লিখতে হবে। তাই এখানে যেহেতু এই জায়গাটার একটা সুবিধা রয়েছে, যেহেতু এখান থেকে 10 নম্বর তোলা যায়, তাই চেষ্টা করো 10-এ 10 যেন তোমরা প্রত্যেকেই এখান থেকে তুলে নিতে পারো। তাই জন্য আমি 2টো সপ্তাহ প্রায় তোমাদের জন্য রাখলাম, 4টে অধ্যায় রয়েছে, 2টো সপ্তাহে তোমরা প্রথম সপ্তাহে 2টো অধ্যায়, দ্বিতীয় সপ্তাহে 2টো অধ্যায় কমপ্লিট করে নাও। পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহে তোমার কাজ হবে ভাষা বিজ্ঞান বা ভাষাতত্ত্বটাকে একেবারে জলভাত করে নেওয়া। ঠিক আছে, চলো এরপর হচ্ছে সপ্তাহ 7, সপ্তম সপ্তাহ। এখানটা থেকে মূলত আমাদের যে সাহিত্যের ইতিহাস অংশটা রয়েছে, প্রাচীন ভারত এবং মধ্যযুগের ভারতের সাহিত্য, প্রাচীন বাংলা, মধ্যযুগের বাংলার সাহিত্য, সেই অংশটা এখানে রয়েছে। এবার সেক্ষেত্রে বলে রাখা দরকার যে আমাদের সাহিত্যের ইতিহাসে তো 2টো যুগ বিভাজন রয়েছে। একটা সপ্তাহে তুমি এই 2টো যুগ বিভাজনের যে টপিকগুলো রয়েছে সেটা আশা করছি কমপ্লিট করে নিতে পারবে। তার আগে তোমাকে কি করতে হবে, সবার আগে তোমাকে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ে নিতে হবে। তোমাদের যে সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় বইটা দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলা টেক্সট বইয়ের পাশাপাশি যে সেকেন্ড বুকটা দেওয়া হয়েছে, সেটাই তোমাদের সাহিত্যের ইতিহাস বই। সেখান থেকে তোমরা যে প্রাচীন যুগের ভাষা বা প্রাচীন যুগ বাংলার সাহিত্য এবং মধ্য বাংলার সাহিত্য যে অংশটা রয়েছে সেটাকে খুঁটিয়ে পড়ে ফেলতে হবে টেক্সট বইটাকে। তো প্রথমে আমরা কি পড়বো, প্রাচীন যুগ, যেখানে আমরা পড়ছি চর্যাপদের আবিষ্কারের ইতিহাস, পুঁথির সংখ্যা, পদকর্তাদের নাম, এগুলো মুখস্থ করতে হবে।
মধ্যযুগের প্রথম আদি মধ্যযুগের কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন, তার সঙ্গে রয়েছে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, প্রধান কাব্য, কবি, বৈশিষ্ট্য সমূহগুলো পড়ো। এরপর পড়তে হবে উৎস এবং কবি, অর্থাৎ কোন যুগের কাব্য কে লিখেছেন এবং কার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে। যেমন এই অংশটা খুব মালাধর বসুর ভাগবত রচনা কিংবা কাশিদাসী মহাভারত, কৃত্তিবাসী রামায়ণ, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে কে কার পৃষ্ঠপোষকতায় কে কি লিখেছেন, কত সালে লিখেছেন, কোন রাজা পৃষ্ঠপোষক ছিলেন, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। তা ছক আকারে পড়ে নিয়ে লিখতে পারো এবং সবার শেষে কি করবে, তথ্যভিত্তিক ওয়ান লাইনার নোট তৈরি করো। নোটস তৈরি করে দ্রুত রিভিশন কমপ্লিট করো। তাহলে একটা সপ্তাহে তুমি যদি এই কাজটা করে নিতে পারো সপ্তাহের সাথে, তাহলে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসও কিন্তু তোমাদের তৈরি। তাহলে বাংলা টেক্সট কমপ্লিট হয়ে গেল আমাদের প্রথম দুটো সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে আমরা আলোচনা করে ফেললাম আমাদের প্রবন্ধ এবং আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা। তারপরে আমরা আলোচনা করব আমাদের ভাষাতত্ত্ব দুটো সপ্তাহ জুড়ে। শেষে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ পয়েন্ট, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এরপর আমাদের পড়ে রইল হাতে আর একটা সপ্তাহ। সেটা আমরা কি করব, চূড়ান্ত মক টেস্ট দেব এবং ওএমআর প্র্যাকটিস করব। কিভাবে না, মাথায় রাখতে হবে খুঁটিনাটি রিভিশন এই সময় পড়বে আমাকে করে ফেলতে হবে। নতুন কোনো তথ্য না পড়ে আগের 7টি সপ্তাহে তৈরি যে ওয়ান লাইনার নোট তুমি তৈরি করেছো সেটা সপ্তাহ নিজে থেকে করা দরকার। প্রত্যেকটা টপিক থেকে তোমার মতো করে তুমি নোট তৈরি করো, সেই নোটগুলোকে তুমি টেক্সটে দাগানো অংশগুলোকে বারবার রিভিশন করে ফেলো। খুব ভাইটাল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, মক টেস্ট দাও, পরীক্ষা দাও, নিজেকে প্রস্তুতির জন্য তৈরি করো, প্রস্তুত করো নিজেকে। সম্পূর্ণ 40 নম্বরের সিলেবাস অনুযায়ী অন্তত 5 থেকে 7টি পূর্ণাঙ্গ মক টেস্ট পেপার বা নমুনা প্রশ্নপত্র বাড়িতে সময় বেঁধে সমাধান করো, নিজের মতো করে সমাধান করো, চেষ্টা করো, যাচাই করো সব ঠিক করছো কিনা। ওএমআর প্র্যাকটিস করো, সলভ করো, কারণ ওএমআর এ তোমরা এবার প্রথম পরীক্ষা দিতে চলেছো, যাতে কোনো জায়গায় ভুল না হয় সেই চেষ্টাটা এবছর করে ফেলতে হবে এখন। এবং শেষে ওএমআর শিট অনুশীলন, অর্থাৎ কি পরীক্ষা ওএমআর শিটে গোল করতে হবে সঠিকভাবে। তাই গোল পূরণ করার পদ্ধতি, গতি, নির্ভুলতা বাড়াতে ওএমআর শিট প্রিন্ট করে প্র্যাকটিস করা শুরু করে দাও। তাহলে এইভাবে যদি তোমরা এগোতে পারো সামনের এই দুটো মাস, তাহলে দেখবে তোমরা অবশ্যই কিন্তু 21শে সেপ্টেম্বর তারিখ থেকে বা সেপ্টেম্বর মাসে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হতে চলেছে সেটা কিন্তু তোমাদের দুর্দান্ত হতে চলেছে। স্বাভাবিকভাবে আমরা দেখে এসেছি আমাদের কাছে যারা পড়েছে তারা প্রত্যেকেই 40-এ 40, 38, 39 করে কিন্তু নম্বর পেয়েছে। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, ইতিমধ্যেই আমাদের বাংলার সম্পূর্ণ ক্লাস 11-এর যে সিলেবাস সেটা কিন্তু আমাদের কোর্সে কমপ্লিট করা হয়েছে। আমরা সেখান থেকে নোট প্রোভাইড করছি, মক টেস্ট ছাত্রছাত্রীরা দিচ্ছে, তারা পেইড ব্যাচে এসেছে এবং এসে বিভিন্ন রকমের নোট পাচ্ছে, মক টেস্ট দিচ্ছে। যদি সেই সুবিধাগুলো তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের কোর্স রয়েছে, সেখানে তোমরা কোর্সগুলো জয়েন করতে পারো। এবং সোমস ক্লাসরুম অ্যাপে গেলেই আমাদের যে কোর্স সেকশনটা রয়েছে ক্লাস 11-এ, সেখানে স্পেশালি বাংলার একটি আমার আলাদা করে কোর্স রয়েছে, তোমরা চাইলে সেটাও খুব স্বল্প মূল্যে 2টি সেমিস্টারের কোর্স কিন্তু তোমরা পারচেস করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের 8 সপ্তাহের 2 মাসের একটা স্টাডি প্ল্যান, যেটা তোমাদের কাছে তৈরি করে দিলাম। এই অনুযায়ী যদি চলতে পারো তাহলে নিশ্চিত কিন্তু একটা সফলতা, একটা ভালো রেজাল্ট তোমরা পাবে। শেষে বলবো শুভকামনা, সঠিক পরিকল্পনা এবং নিয়মানুবর্তিতাই নিয়ে আসবে তোমার জীবনের কাঙ্ক্ষিত সাফল্য। তুমি যদি এগুলোকে সঠিকভাবে অনুশীলন করো, সঠিকভাবে বুঝে নাও, তাহলে কিন্তু এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না, পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। এবারে এই যে স্টাডি প্ল্যানটা দিলাম, কিভাবে তোমরা সামনের 8টা সপ্তাহ জুলাই এবং আগস্ট এই দুটো মাস তোমরা কিভাবে কাজে লাগাবে, সেটা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের আলোচনায়। টাটা সবাইকে।